আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে, আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দা সবকিছু আছে। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল এই ব্যাপারটি ঠিক আছে। আপনি যদি এটা বলতেন যে পৃথিবীর অন্য কোন দেশে প্রধানমন্ত্রী বা প্রধান নির্বাহীর ক্ষমতা। আচ্ছা, এটা হচ্ছে একটা খুব আপনার গদ বাধা যুক্তি। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেখাই, যেমন ভারতের সংবিধান। ভারত আমাদের কাছের, আমাদের সাংবিধানিক ইতিহাসে একরকম। ভারতের যে রাষ্ট্রপতি আছে উনি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে অনেক ক্ষমতাশালী, আর ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী। উদাহরণ দেখাই, আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন, শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সবকিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রিসভার পরামর্শক্রমে করবেন, ক্যাবিনেটের পরামর্শক্রমে। এটা হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে, আর ওটা হচ্ছে ক্যাবিনেট। ভারতে ক্যাবিনেটে আপনার 70-60 জন সদস্য থাকে, 70-60 জন সদস্য মিলে বসে পরামর্শ দিলে সেই পরামর্শ নিতে। তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে পুরা ক্যাবিনেটের কাছে ক্ষমতা, এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা। ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দেওয়া হবে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য, উনি নথিটা ফেরত পাঠাতে পারেন। বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটাকে উনি পুনর্বিবেচনার জন্য নথিটা ফেরত পাঠাতে পারবেন, এটা বলা নাই। আমি এক্ষুনি মনে আছে, এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম, ওনারা সবসময় একটা গদ বাধা যুক্তিতে একই রকম না। প্রফেসর আসিফ নজরুল, এখানে দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন এরকম নাই, মন্ত্রিসভা দিবেন, কিন্তু ওদেরও তো 70 অনুচ্ছেদের মধ্যে একটি অনুচ্ছেদ রয়েছে যেখানে আসলে দলের সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত নিতে পারেন কিনা, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন, কিন্তু 3বার ফেরত দিলে সেটি আপনি এটি গ্রহণ হবে এরকম, কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে। না, এটা উনি ফেরত দিয়েছেন, উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন। আমি আপনাকে একটু বলি, বাংলাদেশ সংবিধান আছে যদি কোনো আইন পাশ হয় সেই আইনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। উনি 7 দিনের মধ্যে অনুমোদন করতে পারেন অথবা সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানোর পর সংসদ যখন ওনাকে আবার পাঠাবে, তারপর যদি 7 দিনের মধ্যে অনুমোদন নাও করেন, ধরে নেওয়া হবে উনি অনুমোদন করেছেন। তিনবার প্রফেসর আসিফ নজরুল তিনবার। আচ্ছা ঠিক আছে। জি, আমার হয়েছে কি, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন এটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশনে যে করেছেন, এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল, আমাদের প্রধানমন্ত্রী যখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন। উনি চ্যালেঞ্জ করতে যান নাই। চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রবলেম পড়তে হতো। আপনি ভারতের 70 অনুচ্ছেদের কথা বলেছেন, ভারতের 70 অনুচ্ছেদ প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না। ওখানে প্রথমে হুইপকে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না, হরে ধরে হবে না। প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, উনি যেটা জানিয়ে দিবেন। তারপরে যদি কেউ ভোট দেয়, ভোট দেওয়ার পর যদি তাকে 15 দিনের মধ্যে ক্ষমা না করা হয়, ক্ষমা না করা পরে তারপর একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সদস্য পদ যাবে। আমাদের এখানে কোনো কথা নাই, বার্তা নাই যে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ চলে যাবে। প্রফেসর আসিফ নজরুল, এখানে একটু আলোচনা দরকার। যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তো বলেছেন যে আমরা তো এটি বলছি যে এটি আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা এরকম কোন সময় দেখি কিনা যে এটি কখনো হয়েছে। বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন, কেউ দিয়েছে, তার কোনো এরকম হয়েছে? মানে কি এখন উনি কি, আমি শেখ হাসিনার নাম নিতে চাই না, উনি ভাববেন বিএনপি। আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে, বিশেষ ক্ষমতা আইন হয়েছে, র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এগুলো কি ভালো আইন? এগুলো খারাপ আইন। তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত 50 বছরে, এরকম প্রায় আপনি 20-30টা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন। এই 20-30টা আইন যখন পাশ হয়েছে 50 বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটার বিপক্ষে ভোট দিতে। আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি? সেটি আপনার ইন্টারপ্রিটেশন, সেটি খারাপ আইন। আওয়ামী লীগের কাছে হয়তো এটি অনেক ভালো আইন, যে যারা আপন রুচির বশ। কিন্তু জি ঠিক আছে, আওয়ামী লীগের কাছে ভালো আইন হতে পারে, আওয়ামী লীগ বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি। আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন। আরেকটা কথা কি, ধরেন আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন, আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী, বিএনপি নেত্রী যখন ফাংশন করতে পারতেন, উনাদের একচ্ছত্র আধিপত্য। উনারা, আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে। এখানে এখানে আওয়ামী লীগ নেত্রী, বিএনপি নেত্রী, জাতীয় পার্টি নেত্রী, এমনকি ছোট ছোট দল, রাশেদ খান মেনন, ইনু সাহেব, উনারা এখানে রাজার মতো দল চালান, এককভাবে দল চালান। আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি, উনিও এককভাবে দল চালান। তো উনারা নমিনেশন দেন,
ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না, আমার ধারণা। তারপরে হচ্ছে যখন তারা সংসদে যায়, যখন এই জিনিসটা জানে। আমার মনে প্রফেসর আসিফ নজরুল আপনি এটি একদম স্পষ্ট বলেছেন, কিন্তু আমার একটি ছোট প্রশ্ন আছে। বাংলাদেশে কি এমন কোন প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে কি এমন কোন সংবাদপত্র আছে যে যিনি মালিক বা যিনি সম্পাদক তার ছেলে বা মেয়ে সম্পাদক হন নাই? বাংলাদেশে কি এমন কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি মানে বিজ্ঞাপনী সংস্থা যে তার ছেলে বা মেয়ে হন নাই? অন্যান্য প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, এটা বাংলাদেশ। সেটা কি আপনাকে আমাকে এফেক্ট করে? আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির প্রধানমন্ত্রী কি করছে সেটা। ওনারা রাষ্ট্রের প্রধান, ওনারা আমাদেরকে এফেক্ট করে। এখন আপনার একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো, তা আপনাকে আমাকে এফেক্ট করে না, এবার তো তার ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু এটা তো রাষ্ট্র, এটা তো ব্যক্তিগত সম্পত্তি না। আর একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার? উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রীদের। প্রধানমন্ত্রী কিন্তু বলি না, প্রধানমন্ত্রীদের। ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি এবার পরবর্তী প্রসঙ্গে আসতে চাই। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? যদি দ্রুত বলেন, আমাদের পরবর্তী প্রসঙ্গে আমরা যাবো। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমি একটু পয়েন্ট আপনি যে পয়েন্ট অফ ল আপনি কি মনে করেন সে পয়েন্ট অফ ল দেখার ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সেটি বিবেচনা করা হয়েছে, খালেদা জিয়া ক্ষমতায় নাই সেটি করা হয়নি? সেটা জাজমেন্ট না দেখলে বুঝতে পারবেন না, সেটা জাজমেন্ট না দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আমি একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে। প্রফেসর আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে মানে ষোড়শ সংশোধনী বাতিল অবস্থায় এখন বিচারকদের অপসারণের দায়িত্বটা আসলে কার কাছে আছে? কোর্টে কেস পেন্ডিং আছে যেটি যে ষোড়শ সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রশ্ন তুলতে হবে রিভিউটা এতদিন যাবত পেন্ডিং আছে কেন? হ্যাঁ, এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে? এত খুব স্বাভাবিক ব্যাপার না, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে জন্য আপনার মনে আছে কিনা জানি না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতি মাহমুদ হোসেন সাহেব, উনি কিন্তু 3 জন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ওনারা এখন বিচারের কাজ থেকে মানে বিরত থাকতে বলা হয়েছে, ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না। তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই ঘোলাটে পরিস্থিতির কারণে। তো এইরকম একটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন? তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন? যে যারা রায় দিয়েছিল ষোড়শ সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন, নাহলে কেন রেখেছেন? তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে। আমি একটা কথা আপনাকে বলি যে যখন আমাদের কিন্তু 72 সনের সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট 1500 সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন। আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা জিয়াউর রহমান সাহেবের আমলে করা হয়। তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, দেখবেন আমাদের জাজরা আছে না, ওনারা যখন সুযোগ পান আর কি, এই যারা 5ম সংশোধনী বাতিল করেছেন, 7th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন, ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন, সামরিক বিধি এগুলির বিরুদ্ধে বলেন, অত্যন্ত জাস্টিফাইবলি বলেন। কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলিকে তো আবার ওনারা রেখে দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন? খায়রুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেখে দিলেন কেন? উনি বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানের বিধানটা আনলেন না কেন? আবার বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। যেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন, হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন, বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে। তা আপনি যখন খায়রুল হক সাহেবকে কথাই বলছি, ওনাকে আমরা এত রেসপেক্ট করি, আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন? দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায়। তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি, তখন আমাদের কাছে মনে হয় যে মানে কি বলবো, আর বলা সম্ভব না। এই দেশে এত রকম আইন আছে, বলা সম্ভব না আসলে, এগুলি খুব অসঙ্গতি। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছে থাকা উচিত, যেরকম 72 সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণ ক্ষমতা? আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে, সংসদ যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে 70-র অবাধ প্রয়োগ নাই। এই 3টা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি 72 সনের সংবিধানই বেস্ট। এখন এখানে আপনি 70 অনুচ্ছেদ রাখবেন, তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ, তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে, যে কোনো প্রধানমন্ত্রী, বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও, যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি 72 সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলো থেকে গেলে।
প্রফেসর আসিফ নজরুল, আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম, সংবিধান পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য? নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে একটি বড় বাধা, যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না, সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিসের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা, সেটি দরকার, নাকি সংবিধানের পরিবর্তন দরকার, নাকি কোনো কিছুই দরকার নেই? একই প্রশ্ন আমি প্রফেসর আসিফ নজরুল করতে চাই, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আমরা যদি 2 মিনিট করে শুনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। প্রশ্ন হচ্ছে যে আমরা 79 সালে 79 নির্বাচন দেখেছি। এই নির্বাচন আমি বলতে চাচ্ছি নজরুল সাহেব সত্য কথা বলেন, সত্য কথা যদি বলেন তাহলে বলবেন নির্বাচন প্রহসন মনে করেন। অবশ্যই কেন সত্য কথা বলছে যে নির্বাচনগুলি যেভাবে বিভিন্ন পার্লামেন্ট সিস্টেম গভর্নমেন্ট যেভাবে আছে সেভাবে হচ্ছে ভাই ইলেকশন কমিশন, এবং আমাদের সংবিধানের ভিতরে আছে ইলেকশন কমিশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি। যদি সেইভাবে, এবং যেখানে যখন যে জায়গায় বুঝতেই পারছেন ইলেকশন কমিশন। কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, 79 সালে যে একটি খারাপ নির্বাচন হয়েছিল সেটিও কি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার একটি বড় বিজ্ঞাপন না? কারণ 79 সালে যিনি ক্ষমতায় ছিলেন তিনি নির্বাচন করেছেন। সেই অবস্থাটা প্রেজেন্ট কনটেক্সটে নাই। এই দেশে এই জন্য নির্বাচন কমিশন মাত্র কয়েক মাস আগে নতুন নির্বাচিত হয়েছে। সেইটা তাদের কর্মকাণ্ড দ্বারা আপনি বুঝতে পারবেন যে নিরপেক্ষ কিনা। আগে যদি বলে প্রিজাস্ট করে ফেলে, প্রিজাস্ট সেটা বলি ধরেন, আমি বুঝতে পারছিলাম যে 2018 সালে আপনি যেভাবে চাইবেন। অ্যাডভোকেট হুমায়ুন, 2018 সালে আমি বুঝতে পেরেছিলাম যে নির্বাচন কমিশনের নিরপেক্ষ না, তাতে আমার কি লাভ হয়েছে? এটা তো প্রমাণের ব্যাপার। আপনি মনে করেন সংবিধানে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে দল নিরপেক্ষ নির্বাচন করার জন্য? না, আপনি মনে করেন না অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে। সেকেন্ড হচ্ছে যখন সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে, যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান 35 থেকে 40 বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন। হ্যাঁ, 35 থেকে 40 বছর আগে 1930 সালে সবাই এটা বলতো। হ্যাঁ, উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, সবাই বলতো তখন। কিন্তু উনি 35 বছর আগে বিএনপি করতেন। তো 35 বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডারে ইলেকশন করা যায় নাই। আর প্রধানমন্ত্রী ওনার জন্মে, ওনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন, উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুণ্ডের কথা, ওনার আন্ডারে ইলেকশন করা যাবে? আপনি এখান থেকে উত্তর খুঁজে দেন। তা আমার একটা কথা কি, দেখেন, সৎ নিয়ত থাকতে হবে। সৎ নিয়ত থাকলে পথ বের হয়, পথ কখনো আটকে থাকে না। সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে। যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনি খেলা হবে জিততে পারবেন, খেলা হবে লড়াইটা একটা মিনিট সময় আছে বলে একটু বলি যে এইটা কি ঠিক না? আমি যদি কোন একটা তত্ত্বাবধায়ক সরকারকে আসলে ক্ষমতা দেই, প্রথম কথা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের এটা একটু বাইরে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা সবসময় ইনকামবেন্টের বিরুদ্ধে কাজ করে এবং ঘোষণা দিয়ে কাজ করে। আমরা 2001 সালে দেখেছি, 1997 সালে দেখেছি, 96 সালে দেখেছি। মানে যারা ইনকামবেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে ওই নির্বাচনে অংশ নিতে হয়, কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেনস্টে কাজ করে। এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে? আপনার কথাটা আংশিক সত্যি। এখন আমি বললাম, খালি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন, এখন আপনি কি গত 13 বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার 18 বছর আগে? এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওটা বিচার তো আওয়ামী লীগ 13 বছর যাবত করছেই, 13 বছর যাবত বিচার করছেই, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। তো আপনি কি ওইটা গিয়ে আবার করবেন নাকি এই সরকারের আমলে কাজ করবেন? স্বাভাবিক ব্যাপার। আর আপনার কথাটা স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলের আশঙ্কা থাকতে পারে, কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন্ড। ইনকামবেন্টরা জিততে পারে না, কারণ দেশের মধ্যে অনেক বঞ্চনা, খুব অনেক শোষণ থাকে। আর পরপর 2বার 3বার ইনকামবেন্ট থাকলে তো যেটা অসম্ভব ব্যাপার। আমার কাছে যেটা মনে হয় কি, এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে আজকে কোনোদিন যদি আওয়ামী লীগ যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, নির্বাচন হলে আওয়ামী লীগ যদি, ধরেন আমি থিওরিটিক্যালি বলি, আওয়ামী লীগ কথা বাদ দিই, ধরেন এ দল 30% আসন পেলো আর এক্স দল পেলো 35%, দেখা গেল 35% ভোট পেয়ে উনি
240টা আসন পেয়ে যাচ্ছে, আর 30% ভোট পেয়ে আপনি 20টা আসন পাচ্ছেন। এই সিস্টেমটা ভাঙার জন্য আমরা বলেছি যে আপনারা মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেন, অন্তত 300 আসনে না, অন্তত 100 আসনে বলেন যে ভোটের সংখ্যার ভিত্তিতে আসন পাবে। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থা হোক 30% ভোট পাবে। তো 30% ভোট পাইলে এমনি তার অন্তত 40টা আসন কনফার্ম হয়ে যাবে। এই ধরনের মানে একটা কি বলবো, একটা ভারসাম্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দুই দলের নিয়ত থাকলে সবাই মিলে বসে এটা করা যায়। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল